হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি বৃত্তীয় গতি এবং আমরা ইতিমধ্যে পড়ে নিয়েছি যে কৌণিক সরণ কী, কৌণিক বেগ কী, কৌণিক ত্বরণ কী, এবং আমরা পড়েছি যে অভিকেন্দ্র ত্বরণ বলতে আমরা কী বুঝি। আজকের ক্লাসে আমরা পড়ব যে অভিকেন্দ্র বল বলতে আমরা কী বুঝি। সেন্ট্রিফিটাল ফোর্স, যেটাকে ইংরেজিতে বলা হয় সেন্ট্রিফিটাল ফোর্স, আর বাংলাতে বলা হয় অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল আমরা বলতে কী বুঝি। যদি আমি নিউটনের প্রথম সূত্র নিই, নিউটনের প্রথম সূত্র কি বলে? নিউটনের প্রথম সূত্র বলে যে কোনো বস্তু যদি স্থির থাকে আর যদি বাইরে থেকে কোনো বল যদি প্রযুক্ত না করা হয়, কোনো যদি এফ ইকালস টু 0 হয়, সেই বস্তু চিরকাল স্থির থাকবে। আর একটা সূত্র মানে আর একটা পার্ট কী বলে, যে কোনো বস্তু যদি গতিশীল থাকে, তুমি যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করো, ও সর্বদা চিরকাল ওই সরলরেখা বরাবরই গতিশীল থাকবে। তাহলে এবার বলো যে একটা বস্তুকে যদি আমি ঘোরাতে চাই, বৃত্তাপথে ঘোরাতে চাই, এইভাবে মানে এইভাবে যদি বাঁকাতে চাই, তার মানে কি আমাকে অবশ্যই এফ মানে বল আমাকে প্রয়োগ করতেই হবে। বল প্রয়োগ না করে আমি কোনো বস্তুকে বাঁকাতে পারবো না, কোনো একটা বস্তুকে বৃত্তপথে বা বাঁকিয়ে কোনো বৃত্তপথে ঘোরাতে পারবো না। তো সেই জন্য কোনো একটা বৃত্তপথে ঘোরাতে গেলে অবশ্যই আমার একটা কী দরকার? বাহ্যিক বল দরকার। বাহ্যিক বল আমার প্রয়োজন হয়। আর যখনই কোনো একটা বস্তু এইভাবে বৃত্তপথে ঘুরছে, কোনো একটা বস্তু যদি বৃত্তপথে ঘুরছে, অবশ্যই সব সময় তার উপরে একটা কী কাজ হয়? একটা বল কাজ হয়, এবং সেই বল কাজ হয় সর্বদা তার কেন্দ্রের দিকে, সর্বদা একটা কেন্দ্রের দিকে বল কাজ হয়। এই বলই তাকে বৃত্তপথে ঘোরার জন্য মানে বৃত্তপথে ঘুরতে সাহায্য করে। এই বলকেই বলা হয় কি বল? অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। এবার আমরা আগের যে ক্লাসে পড়েছিলাম যে অভিকেন্দ্র ত্বরণ, যে যখন একটা বস্তু যখন বৃত্তপথে ঘোরে তখন তার কেন্দ্রাভিমুখে সব সময় একটা ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ। এবং এই যে অভিকেন্দ্র ত্বরণ আর অভিকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বলটার জন্যই কিন্তু এই অভিকেন্দ্র ত্বরণটা আসছে। ওই বলটা কাজ করছে বলে, এফ কাজ করছে বলে এই ত্বরণটা কিন্তু কেন্দ্রের দিকে কাজ করছে। এবং আমি অভিকেন্দ্র বল ত্বরণ আমি কত পেয়েছিলাম, সেটা ছিল তোমার হচ্ছে v²/r বা ω²r। তাহলে অভিকেন্দ্র বলের মান কত? তাহলে অভিকেন্দ্র বলের মান হচ্ছে অভিকেন্দ্র বলের মান হচ্ছে, আমি জানি বস্তুর ভর এম গণিত হচ্ছে ত্বরণ, ত্বরণ কত? v²/r সমান হচ্ছে mv²/r। আমি এটা লিখতে পারি, বা এটাও লিখতে পারি এম গণিত হচ্ছে ω²r। ω²r মানে হচ্ছে তাহলে mω²r, mω²r। তাহলে অভিকেন্দ্র বলের মান কত? mv²/r বা mω²r। এই যে অভিকেন্দ্র বল, এটা সব সময় কাজ করবে যদি কোনো বস্তুকে তুমি বাঁকাতে চাও। যদি কোনো বস্তুকে বাঁকাতে চাও, তোমাকে এই বল কাজ করতেই হবে। এবং এই আর হচ্ছে যে তুমি যেভাবে বাঁকাচ্ছ, এই বক্রপথের ব্যাসার্ধ, বক্রপথের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হচ্ছে আর, এবং তার একটা কি থাকবে? কেন্দ্র থাকবে। এই বক্রপথের ব্যাসার্ধ হচ্ছে আর, আর যে কৌণিক গতি থাকে ওমেগা, যে রৈখিক গতি থাকে সেটা হচ্ছে রৈখিক দ্রুতি, যেটা সেটা হচ্ছে ভি। আর যদি বস্তুর ভর যদি এম হয়, তাহলে অবশ্যই এই কেন্দ্র বল যদি এইখানে থাকে, তাহলে কেন্দ্র বরাবর এইদিকে কি কাজ করবে? একটা অভিকেন্দ্র বল কাজ করবে। এই অভিকেন্দ্র বলের মান হলো mv²/r, mv²/r বা mω²r। তাহলে এটা সবসময় মনে রাখবে যে কোনো একটা বস্তুকে যদি বৃত্তপথে ঘোরাতে চায়, তাহলে বস্তুটির এই বেগ তো সবসময় এইদিকে কাজ করে, তার সাথে লম্বভাবে এইভাবে কেন্দ্রাভিমুখে, তার সাথে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে এটা বেগের সাথে 90 ডিগ্রি কোণে বৃত্তপথের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে যে বল, সেই বলকে বলা হয় অভিকেন্দ্র বল। এবং অভিকেন্দ্র বলের মান কত? mv²/r বা mω²r। যদি আমি বাস্তব উদাহরণ দেখে নিই, তাহলে দেখতে পাবো, যেমন ধরো একটা ঢিলকে যদি সুতোয় বেঁধে এভাবে তুমি যদি ঘোরাও, ঠিক আছে, অনেকক্ষণ এইভাবে ঘোরাও, তাহলে দেখবে যে সুতোটা তো এইভাবে বাঁধা আছে, তুমি এখান থেকে ঘোরাচ্ছ, তোমার হাত এখানে আছে এবং সুতোটা এইভাবে ঘুরছে, এইভাবে তোমার ঢিলটা ঘুরছে এবং সুতোটা তার সাথে ঘুরছে। তখন এই যে তুমি বস্তুটা ঘুরছে, তার কারণই হচ্ছে যে এই
সুতো বরাবর ভিতরের দিকে তোমার হাতের দিকে একটা কি হচ্ছে, একটা টান কাজ করছে সবসময়। সেই টানটাই ওই টানটাই হচ্ছে ওই বস্তুকে ঘোরানোর জন্য অভিকেন্দ্র বল সরবরাহ করছে। এই অভিকেন্দ্র বল দিচ্ছে বলেই বস্তুটা কিন্তু ঘুরছে। তাহলে তুমি যে হাতে যে সুতোর টান দিচ্ছ, সেই সুতোর টানই হচ্ছে অভিকেন্দ্র বল সরবরাহ করছে। আবার যদি একটা বৃত্তাকার পথে এইভাবে মানে বাঁকা রাস্তা যদি সাইকেল চলে, একটা যদি সাইকেল ধরো যাচ্ছে, একটা সাইকেল বা সামথিং কিছু একটা যাচ্ছে, তাহলে সেই সাইকেলের সাথে যে একটা ঘর্ষণ বল তৈরি হবে, মানে ধরো সাইকেলের চাকা থাকে, তো সাইকেলের চাকা আর যে রাস্তা, এর যে ঘর্ষণ বলই তাকে কি করবে, একে ঘুরতে সাহায্য করবে। মানে যদি এইভাবে ঘুরছে আর চাকাটা হচ্ছে ধরো এইটা হচ্ছে রাস্তা, এইটা হচ্ছে ধরো চাকা, ঠিক আছে, তাহলে এ চাকাটার দিকে এইবার হতে চায়, তাহলে এইবার হচ্ছে বলটা কাজ করবে। তাহলে এইবার একটা ঘর্ষণ বল কাজ করবে, যেটা হচ্ছে ওকে ঘুরতে সাহায্য করবে। এই ঘর্ষণ বলটাই হচ্ছে, যেটা আমরা জানি যে দুটো বস্তু পরস্পর থাকলে, সংস্পর্শে থাকলে একটা ঘর্ষণ বল কাজ হয়। সেই ঘর্ষণ বলে কি করবে, ওকে অভিকেন্দ্র বল সাহায্য করবে এবং ওকে এই বৃত্তপথে ঘুরতে সাহায্য করবে। তো এটা তুমি খুব ভালো করে লক্ষ্য করে দেখবে, যদি এটার যদি রাস্তা হয়, ধরো এটা রাস্তা, তোমার যদি চাকা থাকে এরকম, ঠিক আছে, এটা ধরো চাকা তো একটু বড় হয়, মানে একটা তল থাকে নিচে, তাহলে চাকাটা তোমাকে একটা বল প্রয়োগ করবে এইভাবে, তো অবশ্যই এই চাকা রাস্তার মধ্যে একটা ঘর্ষণ বল সবসময় এইভাবে কাজ করবে। যদি হচ্ছে এই দিকে বাঁকতে চায়, তাহলে অবশ্যই এই দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। সেটাই হচ্ছে মানে ওর অভিকেন্দ্র বল যোগাতে সাহায্য করবে। আবার যদি ধরো তুমি যদি মানে আমাদের সূর্য আছে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, এটা যদি সূর্য হয় সান, তার সাপেক্ষে কী করছে আর্থ, তাহলে এরা একটা বৃত্তপথে ঘুরছে কেন, তার কারণই হচ্ছে একটা মানে মাধ্যাকর্ষণ বল, যেটাকে আমরা বলি মহাকর্ষীয় আকর্ষণ বল। এই আকর্ষণ বল কাজ করে কি, মানে সূর্যের দিকে। এই আকর্ষণ বল সবসময় কেন্দ্রাভিমুখী বা সূর্যের দিকে কাজ করে, এই জন্যই কিন্তু এইভাবে বৃত্তপথে ঘোরে। তার জন্য এইখানে কিন্তু এটা অভিকেন্দ্র বল হচ্ছে, মাধ্যাকর্ষণ বল হচ্ছে অভিকেন্দ্র বল। আবার যদি ধরো তুমি যদি পরমাণুর ভিতরে দেখো যে একটা মানে নিউক্লিয়াস থাকে, তো যেখানে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তার সাপেক্ষে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে এইভাবে, তাই না, সেক্ষেত্রেও কিন্তু একটা কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে। সেই কুলম্বীয় আকর্ষণ বলের জন্যই সেটা কাজ করে সবসময় কি কেন্দ্র বরাবর, সেইটাই হচ্ছে তোমার অভিকেন্দ্র বল, সেটাও একটা হচ্ছে অভিকেন্দ্র বল। তাহলে এই সমস্ত বল হচ্ছে বিভিন্ন হচ্ছে অভিকেন্দ্র বলের উদাহরণ। এবার আমরা আমাদের ক্লাসে কি পড়ব, যে দুটো উদাহরণ পড়ব। একটা হচ্ছে অনুভূমিক বৃত্তাকার পথে যদি সাইকেল আরোহীর গতি কীরকম হওয়া উচিত, যাতে তুমি একটা ধরো রাস্তায় ধরো সোজা যাচ্ছিলে, কিন্তু হঠাৎ করে একটা বাঁক চলে এলো, এইভাবে তোমাকে ঘুরতে হবে। এই যে বাঁক এলো, তখন তোমাকে কি করতে হবে, তুমি যদি মানে এইভাবে তুমি যদি সোজা রাস্তায় যাচ্ছিলে, তুমি দেখবে সাইকেলটাকে সোজাভাবে রাখলেই হয়ে যায়, কিন্তু যখনই তুমি বাঁকে যাবে দেখবে সাইকেলটাও আস্তে আস্তে তুমি বাঁকিয়ে নাও, কোন দিকে, এই ভেতরের দিকে তুমি হেলে যাও। এই হেলে গেলেই তবেই তুমি এখানে কি হবে, পিছলে পড়বে না। তার কারণই হচ্ছে, যখন তুমি রাস্তা দিয়ে ধরো সাইকেল নিয়ে যাচ্ছ, তখন সোজা যাচ্ছ, নর্মাল সোজা সরলরেখাভাবে যাচ্ছ, তোমাকে কোনো হেলতে হবে না, ঠিক আছে। কিন্তু যখন তুমি এইখানে যাচ্ছ, তোমার একটা গতিজাড্য থাকছে, তুমি যখন এই পয়েন্টে এলে, ঠিক আছে, তখন একটা গতিজাড্য এসছে। এবার তখন গতিজাড্যের জন্য কি হবে, যে তোমাকে এটা এইভাবে ছুঁড়ে দিতে চাইবে, এই গতিজাড্য তোমাকে এই সরলরেখা বরাবর নিয়ে যেতে চাইবে, এবং তুমি যদি সোজাভাবে চালাও তাহলে কিন্তু তোমাকে ফেলে দেবে, তাহলে সাইকেল কিন্তু পড়ে যাবে। তুমি চেষ্টা করে দেখবে, তুমি কোনো একটা বাঁকে যখন ঘুরবে, তখন তুমি সাইকেলটা সোজাভাবে ঘোরানোর চেষ্টা করবে, দেখবে তুমি পড়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু তুমি যদি একটু সাইকেলটাকে বাঁকিয়ে নাও এই ভেতরের দিকে, তাহলে দেখবে তুমি আর পড়ে যাবে না, তুমি আরামসে এটা মানে বেঁকে গিয়ে আবার সোজা চলে আসতে পারবে। তাহলে এই যে তোমাকে কি করতে হলো, একটা সাইকেল আরোহীকে বেঁকে যেতে হলো, একটু বাঁকতে হলো উল্লম্বের সাথে। তো ধরো এটা তোমার যদি রাস্তা হয় এরকম, এটা যদি রাস্তা হলো এরকম, তাহলে সাইকেল আরোহীকে কী করতে হলো, সাইকেল আরোহী এরকম আছে, সাইকেল নিয়ে ওকে একটু হেলে যেতে হলো, ঠিক আছে। তাহলে এই যে হেললো, মানে এই উল্লম্বের সাথে একটা কোণ করে থাকলো, এই কোণটা হচ্ছে থিটা। এইটা হচ্ছে এই যে একটা কোণ, এই কোণ করলো, এটা হচ্ছে থিটা করলো, এটা হচ্ছে উল্লম্বের সাথে, তবেই কিন্তু ঘুরতে পারলো।
তবেই কিন্তু ঘুরতে পারলো। আর এক্ষেত্রে তুমি যখন এইভাবে কোনাকুনি করবে না, তখন তোমাকে কী করবে, তুমি তো বল প্রয়োগ করছো এই বরাবর, তার মানে কি, তো অবশ্যই তোমাকে এই রাস্তায় এই বরাবর কী হবে, ঘর্ষণ বলটা ভিতরের দিকে কাজ করবে। কারণ তুমি বলটা দিচ্ছ এই বরাবর, তুমি বল প্রয়োগ করছো, সাইকেল তুমি মানে সাইকেল চলছে, টায়ার বল প্রয়োগ করছে এইভাবে কোনাকুনিভাবে, তো তার তার যে এই বরাবর তোমার এই বরাবর যে উপাংশ থাকে তার বিপরীত দিকে কী হবে, একটা ঘর্ষণ বল কাজ করবে, যাতে মানে সবসময় ঘর্ষণ বল উল্টো দিকে কাজ হয়। তুমি বল প্রয়োগ করছো এই দিকে, তো এই দিকে ঘর্ষণ বল কাজ হবে, ঠিক আছে। এই ঘর্ষণ বলই তোমাকে হচ্ছে তোমার অভিকেন্দ্র বল সরবরাহ করবে। ঘর্ষণ বল তোমাকে অভিকেন্দ্র বল সরবরাহ করবে। আর একটা জিনিস মনে রাখবে যে ঘর্ষণ বলটা তো সরবরাহ করবেই, আর একটা, তুমি যে হেলে গেলে তুমি হেলবে কেন, মানে হচ্ছে তুমি আনত হবে কেন। আনত হওয়ার কারণ হচ্ছে যে তুমি যদি সোজাভাবে চালাতে, ঠিক আছে, তুমি যদি ধরো এটা তুমি হচ্ছে তুমি, ঠিক আছে, তুমি যদি সোজাভাবে এইভাবে থাকতে, তাহলে কি হতো, তোমার যে লম্ব উপাংশ তোমার এমজি কাজ করতো এইভাবে নিচের দিকে, আর উপর দিকে কাজ করে তোমার হচ্ছে আর, তোমার যে রিয়াকশন বা এন নর্মাল, যেটাকে এনও বলা হয় বা আরও লেখা যায়, তাহলে আর ইকুয়ালস টু এমজি হয়ে যেত, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার হচ্ছে শুধুমাত্র কি কাজ করতো, শুধুমাত্র মানে ঘর্ষণ কাজ করতো। ঘর্ষণটা তুমি যেহেতু বল প্রয়োগ করতো, সেক্ষেত্রে কিন্তু এইদিকে কোনো ঘর্ষণ তুমি পেতে না, ঠিক আছে। এবার এক্ষেত্রে তুমি যদি এবার যদি বাঁকা পথে এইভাবে ঘুরতে চাও, তুমি কিন্তু ঘুরতে পারবে না, তুমি পড়ে যাবে, ঠিক আছে। এবার যদি তুমি যদি ধরো তুমি বেঁকে গেলে একটু, এইভাবে একটু হচ্ছে বেঁকে গেলে, এই ধরো তুমি বেঁকে গেলে, তাহলে কি হবে যে তোমার যে রাস্তা তোমার কোন দিক বরাবর এই রিয়াকশানটা দেবে, প্রতিক্রিয়া বল দেবে এই বরাবর, ঠিক আছে। আর তোমার কাজ এমজি কাজ করবে এই বরাবর, তোমার যে ভর বা ওজন কাজ করবে নিচের দিকে এমজি, আর রিয়াকশান দেবে আর। এবার দেখো যে আর এই উপরের দিকে যদি থিটা কোণ করে, তাহলে এই বরাবর একটা দেখো আর এর একটা উপাংশ থাকছে, সেটা হচ্ছে আর সাইন থিটা, আর উপরের দিকে কি উপাংশ থাকছে, আর কস থিটা। এই আর কস থিটা আর এমজি কি করছে, আর কস থিটা এমজি পরস্পরকে প্রতিমিত করছে, তাহলে আর কস থিটা সমান হচ্ছে এমজি। আর এই যে আর সাইন থিটা তোমার হচ্ছে এই দিকে কাজ করছে, তার মানে কি, এই যে লম্ব প্রতিক্রিয়ার একটা উপাংশ তোমাকে এই বরাবর একটা বল প্রয়োগ করছে, এই বলটাই তোমাকে কী করবে, অভিকেন্দ্র বল সরবরাহ করবে, অভিকেন্দ্র বল দেবে, অভিকেন্দ্র বল দেবে। তাহলে রাস্তাতে দুটো জিনিস পাচ্ছ, একটা হচ্ছে তখন তুমি আনত থাকছো, তখন তোমার যে রাস্তা তোমার ওপরে যে লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করছিল, তার একটা উপাংশ আর সাইন থিটা কাজ করবে কোন দিকে, এই যে বৃত্তপথের, এই যে বৃত্তপথের কেন্দ্রাভিমুখে মানে কেন্দ্র বরাবর একটা বল কাজ করে, সেটা হচ্ছে আর সাইন থিটা, এটা তোমাকে বল প্রয়োগ করবে। এই বলের জন্যই তুমি কি করবে, তুমি বৃত্তপথে ঘুরতে পারবে। আর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল, যেটাও তোমাকে বৃত্তপথে ঘুরতে সাহায্য করবে। কিন্তু যখন তুমি আনত হয়ে যাবে, তখন এই আর সাইন থিটা তোমার হচ্ছে যে লম্ব প্রতিক্রিয়ার যে একটা উপাংশ, সেটাই কিন্তু তোমার মেন যে অভিকেন্দ্র বল, সেটাই কিন্তু সরবরাহ করবে। তাহলে সেক্ষেত্রে তোমার অভিকেন্দ্র বল, আমি বলেছিলাম যে অভিকেন্দ্র বল কি, অভিকেন্দ্র বলের মান হচ্ছে এমবি স্কোয়ার বাই আর, আর এটা সমান কত হবে, এখানে হচ্ছে আর সাইন থিটার সাথে সমান হয়ে যাবে, আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটা সমান হচ্ছে এমবি স্কোয়ার বাই আর, আর আর কস থিটা সমান, আমি কি বলেছি, আর কস থিটা সমান হচ্ছে আমার এমজি, যেটা হচ্ছে তোমার ওজনকে প্রতিমিত করবে আর কস থিটা, যেটা তোমার উল্লম্ব বরাবর উপর দিকে থাকবে। আর আর সাইন থিটা থাকবে এই কেন্দ্রাভিমুখে, যেটাই হচ্ছে তোমার অভিকেন্দ্র বল সরবরাহ করবে। সেক্ষেত্রে জন্য এমবি স্কোয়ার আর সমান হচ্ছে আর সাইন থিটা। এবার তুমি যদি ডিভাইড করো এটাকে, আর সাইন থিটা বাই আর কস থিটা, তুমি পাবে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে এমবি স্কোয়ার বাই আর বাই এমজি, দেখো এম কেটে যাবে, তুমি পেয়ে যাবে বি স্কোয়ার বাই আর জি। এই ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। মানে তোমার যদি বেগ যদি ভি হয়, আর বৃত্তপথের যদি ব্যাসার্ধ যদি আর হয়, আর জি ধরো অভিকর্ষজ ত্বরণ, তাহলে কতটা কোণে তোমাকে হেলতে হবে, সেইটাই হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। এই অ্যাঙ্গেল যদি ধরো মানে যদি কোণটা বার করো, তাহলে থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। তোমাকে কতটা হেলতে হবে রাস্তাতে, তোমাকে রাস্তাতে কত পরিমাণ তোমাকে হেলতে হবে, সেইটা হচ্ছে এই ফর্মুলা থেকে তোমাকে বার করতে হবে। তোমার বেগ যদি ভি হয়, তোমার বৃত্তপথের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তোমাকে এই পরিমাণ থিটা তোমাকে
তোমাকে আনত হতেই হবে, মানে আনত হতে হবে তোমাকে বৃত্তপথে ঘোরার জন্য, বৃত্তপথে ঠিকঠাকভাবে যাওয়ার জন্য, যাতে তুমি পড়ে না যাও, ঠিক আছে। এবার তুমি যদি দেখো তাহলে ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই জি। এবার তোমার যদি বেগ যদি বেশি হয়, তুমি যদি অনেক বেশি বেগে আসো, তাহলে তোমার অবশ্যই থিটার মান কী হবে, বেশি হতে হবে, মানে তোমাকে উল্লম্বের সাথে আরও বেশি কোণ করতে হবে, মানে এটা উল্লম্বের সাথে থিটা ছিল না, তো সেটা তো আরও বেশি হবে, মানে কি আরও তোমাকে হেলে যেতে হবে কার দিকে, কেন্দ্রের দিকে। তাহলে যদি তোমার বেগ বেশি হয় তাহলে কোণ কী হবে, আরও বেশি, তোমাকে আরও বেশি আনত হতে হবে। আবার যদি আর যদি ছোট হয়, মানে হচ্ছে ধরো অনেক সময় আর হয় এরকম, যদি এরকমভাবে একটা বৃত্তাকার ব্যাসার্ধ হয়, সেক্ষেত্রে ধরো কি মানে খুব একটা বিশাল বাঁক নয়, সেক্ষেত্রে আর কিন্তু অনেকটা বড় হয়, ঠিক আছে, এটা হচ্ছে আর, এটা অনেকটা বেশি, তখন তোমাকে হালকা আনত হলেই হয়ে যাবে। এবার যদি অনেক সময় কি হয় যে তোমার যদি এরকম থাকে যে এইরকম থাকছে পুরো, তখন কিন্তু আর কিন্তু অনেক ছোট, তাই না, তখন তোমাকে কিন্তু এইভাবে ঘুরতে গেলে অনেকটা পরিমাণ ঘুরতে হবে, কারণ হচ্ছে আর যদি ছোট, আর যদি কমে যায়, তাহলে ভি স্কোয়ার বাই আর জি কী হবে, বেড়ে যাবে, কারণ আর নিচে আছে, যে আর যত কমবে ভি স্কোয়ার বাই আর জি তত বাড়বে, মানে ট্যান থিটাকে বাড়তে হবে, মানে থিটাকে বাড়তে হবে, মানে তোমাকে আনত বেশি হতে হবে। তাহলে আর যদি মানে ছোট মানে ব্যাসার্ধের কোনো বৃত্তপথে তোমাকে অনেক বেশি হেলতে হবে, আবার তুমি যদি অনেক বেশি বেগে আসো, তাহলে তোমাকে যে রাস্তায় হোক না কেন তোমাকে আনত বেশি হতে হবে। এই দুটো জিনিস মনে রাখবে। আর আরেকটা জিনিস, যে তুমি যখন ঘুরছো, ঠিক আছে, তখন তোমার ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ দ্রুতি কত হতে হবে, সর্বোচ্চ দ্রুতি কত, তুমি কত সর্বোচ্চ বেগে তুমি যেতে পারবে, তার বেশি গেলে তুমি কিন্তু পিছলে যাবে, পিছলে পড়ে যাবে। সেই সর্বোচ্চ দ্রুতি আমরা কিভাবে বার করব, সেই সর্বোচ্চ দ্রুতি আমরা বার করব এইভাবে, যে যখন তুমি ঘুরছো তখন একটা ঘর্ষণ বল কী কাজ করে, ঘর্ষণ বল কাজ করে, যেটা আমরা বলি এফ। সেই এফ হচ্ছে মিউ গণিত এন, এফ হচ্ছে মিউ গণিত এন। আর এন সমান কি, এন সমান হচ্ছে এমজি। তাহলে এন সমান হচ্ছে তাহলে এন সমান হচ্ছে এমজি, তাহলে মিউ এমজি, মিউ এমজি। তাহলে এই হচ্ছে তোমার মিউ এমজি, যেটাতে হচ্ছে তুমি হচ্ছে ঘর্ষণ বল তুমি কাজ করবে, যেটা তোমাকে পড়তে সাহায্য করবে, মানে পড়তে সাহায্য, মানে এই ঘর্ষণ বল থাকলে তুমি পড়ে যাবে না, মানে পিছলে যাবে না, পিছলে যাবে না। আর সেই জন্যই সর্বোচ্চ দ্রুতিতে যেতে গেলে এফ সমান হচ্ছে মিউ এমজি হবে, এবং সেটা আমরা কি করে বার করব, এই ঘর্ষণ বলই তোমার কি করবে, অভিকেন্দ্র বল সাহায্য করবে, অভিকেন্দ্র বল সাহায্য করবে, এই অভিকেন্দ্র বল সাহায্য করবে তোমার ঘর্ষণ বল। সেই জন্য অভিকেন্দ্র বলের মান যদি এম বি স্কোয়ার বাই আর হয়, আর ভি এর মান যদি ধরো ম্যাক্সিমাম যদি ভিএম বলি, তাহলে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ অভিকেন্দ্র বল কত হবে, এই সর্বোচ্চ তোমার ঘর্ষণ বল তার সমান। তার মানে হচ্ছে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ যে এম এম কেটে যাচ্ছে, তাহলে তুমি ভিএম স্কোয়ার সমান পেয়ে যাবো যে মিউ আর জি, বা ভিএম সমান পেয়ে যাবে রুট মিউ আর জি। এই পরিমাণ বেগ সর্বোচ্চ দ্রুতি তুমি নিয়ে যেতে পারবে, এই সর্বোচ্চ দ্রুতি তুমি ওই বৃত্তপথে, মানে এর বেশি যদি তুমি বেগ দিয়ে দাও, তাহলে তুমি কি এই বৃত্তপথে যদি এর থেকে বেশি বেগ দিয়ে দাও, তাহলে তুমি পিছলে পড়বে, মানে ঘর্ষণ বল আর তোমাকে বৃত্তপথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করতে পারবে না। সেই জন্য তোমাকে এই ম্যাক্সিমাম বেগের কম বেগে তোমাকে বৃত্তপথে ঘুরতে হবে। বোঝা গেল? এইটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম দ্রুতি বা সর্বোচ্চ দ্রুতি, এর থেকে বেশি বেগে তুমি কিন্তু যেতে পারবে না। আর যদি তুমি থিটা বলো যে কতটা ম্যাক্সিমাম কোণ তুমি আনত হতে হবে, সেই ট্যান থিটা এম যদি দেখো, সেটা হচ্ছে ভিএম স্কোয়ার বাই আর জি। তাহলে ভিএম যদি আমি বসিয়ে দিই, ভিএম স্কোয়ার মানে মিউ আর জি, তাহলে মিউ আর জি বাই আর জি, তাহলে আর জি তাহলে মিউ, তাহলে ট্যান থিটা এম সমান কত হতে হবে, মিউ, তার মানে থিটা এম সমান হতে হবে ট্যান ইনভার্স মিউ। এই পরিমাণ ম্যাক্সিমাম অ্যাঙ্গেল তোমাকে করতে হবে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে নতিকোণের সর্বোচ্চ মান হচ্ছে থিটা এম। তো এইভাবে তুমি সাইকেলের ক্ষেত্রে তাহলে তোমাকে কী করতে হবে, যে সাইকেলের ক্ষেত্রে একটা জিনিস দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে ঘর্ষণ বল কাজ করে, যেটা অভিকেন্দ্র বল দিতে পারে, আর একটা হচ্ছে যে তোমার যে লম্ব প্রতিক্রিয়া তার যে একটা উপাংশ, সেটাও অভিকেন্দ্র বল দেয়। তো এই অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে তোমাকে হচ্ছে এই লম্ব প্রতিক্রিয়া, সেটা থেকে তুমি বার করতে পারছো যে কতটা তোমাকে আনত হতে হবে
ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। কতটা আনত হতে হবে সেটা তুমি এইভাবে বার করতে গেলে, আর সর্বোচ্চ দ্রুতি বার করতে গেলে তোমাকে ওই ঘর্ষণ বলের সাথে তোমার অভিকেন্দ্র বল সমান করতে হবে, তাহলে তুমি সর্বোচ্চ দ্রুতি পেয়ে যাবে। বোঝা গেল? এবার যদি একটা উদাহরণ ধরে নিই যে একজন সাইকেল আরোহী ঘন্টায় 18 কিলোমিটার বেগে, ঘন্টায় 18 কিলোমিটার পার বেগে, মানে ভি হচ্ছে ওর 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে এটাকে যদি কিলোমিটার থেকে যদি আমি এখানে তারপরে মিটার দেওয়া আছে, তো আমি কি করব যে এসআইতে চলে যাব। তাহলে 18 কিলোমিটার মানে হচ্ছে, কিলোমিটার মানে 1000 মিটার বাই আওয়ার, আওয়ার থেকে যদি আমি সেকেন্ডে যাই তাহলে আমাকে 3600 দিয়ে গুণ করতে হবে। এটা যদি করো তো আমি পাবে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, কারণ হচ্ছে 18 2 36 200, 200 আর 1000 মানে 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড, তাহলে ভি পেয়ে গেলাম 5। এবার বলছে 20 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে, মানে বৃত্তপথের ব্যাসার্ধ কত, আর হচ্ছে 20 মিটার, ভি দেওয়া আছে এত, আর দেওয়া আছে, তাহলে বলো উল্লম্ব দিক থেকে এর নতির পরিমাণ কত হবে। মানে যে তুমি যে সাইকেলের কতটা পরিমাণ নতি তোমাকে উপর দিকে করতে হবে যাতে তুমি পড়ে না যাও, মানে কি এর যে আরটা পাবে তার যে আর সাইন থিটা সেইটা হতে হবে তোমার এমভি স্কোয়ার বাই আর, মানে অভিকেন্দ্র বল দেবে, আর আর কস থিটা যেটা তুমি উপর দিকে থাকবে সেটা তোমার এমজিকে প্রতিমিত করবে, তার মানে আর কস থিটা সমান হচ্ছে এমজি। তাহলে এখান থেকে পাচ্ছ তুমি ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি। তোমাকে কি চেয়েছে, নতির মান চেয়েছে, তাহলে ট্যান থিটা চেয়েছে, তাহলে ট্যান থিটার মান হচ্ছে, ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, ভি দেওয়া আছে 5 স্কোয়ার, আর দেওয়া আছে কত 20, ইন্টু জি কত দেওয়া আছে, জি ধরে নাও, আমি ধরে নিলাম 9.8, ঠিক আছে? তাহলে 9.8, তাহলে কত হবে এইটা তুমি বার করে দেখো, পাবে 0.1276, আর সেখান থেকে তুমি যদি থিটা বার করে নাও তাহলে কত অ্যাঙ্গেল করতে হবে নতির মান, সেটা হচ্ছে ট্যান ইনভার্স 0.1276, ক্যালকুলেটরে বসাও এবং তুমি পেয়ে যাবে এটা হবে 7.27 ডিগ্রি। মানে এত পরিমাণ কোণ তোমাকে আনত হতে হবে, তবেই তোমাকে যে, এক্ষেত্রে ঘর্ষণের দরকার নেই, এক্ষেত্রে তোমার যে এই লম্ব প্রতিক্রিয়ার যে উপাংশ সেটাই তোমাকে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করবে। বোঝা গেল? এবার আসছি বৃত্তাকার পথে ট্রেনের বা গাড়ির গতি। যখন তুমি দেখবে যে একটা মানে, এবার তুমি সাইকেলের ক্ষেত্রে কি করলে, সাইকেলের ক্ষেত্রে তুমি যখন একটা বাঁক এলো, সাইকেলের ক্ষেত্রে তুমি আরামসে বাঁকিয়ে নিতে পারলে, তাই না? মানে আরামসে সাইকেলটাকে নিজের মতো করে হেলিয়ে নিলে, তাহলে পরে তুমি পড়ে গেলে না। তার মানে কি, তার তুমি যখন হেলিয়ে নিলে তখন যে প্রতিক্রিয়া বলের যে উপাংশ যেটা কেন্দ্র বরাবর কাজ করে, সেটাই তোমাকে কি করলো, অভিকেন্দ্র বল সাহায্য করলো। সেই অভিকেন্দ্র বল সাহায্য তুমি মানে পেলো বলেই তুমি বৃত্তাকার পথে ঘুরতে পারলে, ঠিক আছে? বৃত্তাকার পথে ঘুরতে গেলে অভিকেন্দ্র বল দরকার, এটা সোজা সাপটা কথা। সেই অভিকেন্দ্র বল তোমাকে কে দেবে, তুমি যখন একটু হেলে গেলে তখন যে তোমার উপাংশ সেটাই তোমাকে দেবে, নইলে পরে ঘর্ষণ দেবে। তুমি যদি মানে মানে তুমি যদি মানে সোজাসুজি থেকে যাও, তুমি যদি আনত না হয়, তাহলে ঘর্ষণ বল যেটুকু কাজ করবে সেটুকুর জন্য তুমি পাবে, কিন্তু সেক্ষেত্রে কি হয় যে সেটা খুব কম হয়, তো সেই জন্য তোমাকে হেলতেই হবে, ঠিক আছে? মানে একটু আনত হতেই হবে। এবার কিন্তু যখন তুমি একটা গাড়ি ধরো, রাস্তাতে তুমি যদি একটা গাড়ি ধরে নাও, গাড়ি তো আর হেলতে পারবে না, গাড়ি তো 4 চাকা গাড়ি, তখন কি হবে, তখন যদি একটা বাঁক এইভাবে রাস্তা আসে এবং যদি একটা গাড়ি এইভাবে আসে, তখন তার ক্ষেত্রে কী হয় যে উপরের দিকে কী কাজ করে এন, নিচের দিকে কী কাজ করে এমজি, তাহলে এন সমান এমজি হয়ে যায়। তখন এই গাড়ি আর রাস্তার মাঝখানে যে ঘর্ষণ বল এই ভেতরের দিকে কাজ করবে এফ, সেইটাই হবে তার, ওই ঘর্ষণ বলই শুধুমাত্র কি করবে, ওর ঘর্ষণ বলটাই শুধুমাত্র অভিকেন্দ্র বল কাজ দেবে। এই ঘর্ষণ বলে কি করবে, অভিকেন্দ্র বল দেবে, মানে ওই ঘর্ষণটাই হবে অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলের জন্যই ও ঘুরতে পারবে। কিন্তু ঘর্ষণ বল কতটা, সেই ঘর্ষণ বল যতটা হবে ততটাই ওর অভিকেন্দ্র বল পাবে এবং ততটা বেগেই ও ঘুরতে পারবে, সেটা আমরা বার করব। তো যখন একটা গাড়ি যখন এইভাবে ঘুরছে, তাহলে এই অভিকেন্দ্র বলের, তাহলে এই অভিকেন্দ্র বল হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, সেটা হবে কত, এখানে ঘর্ষণ বল হচ্ছে এফ, তাহলে এফ সমান হয়ে যাবে এমভি স্কোয়ার বাই আর। তাহলে এফ হচ্ছে কি, ঘর্ষণ বল, তাহলে এই ক্ষেত্রে এফ সমান হচ্ছে মিউ এন, তাহলে মিউ এন মানে মিউ এম জি, তাহলে মিউ হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, মিউ হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে মিউ হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে এফ আমি পেয়ে গেলাম মিউ এম জি, তাহলে এমভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে মিউ এম জি, তাহলে ভি স্কোয়ার কত পাবো, ভি স্কোয়ার সমান পাবো মিউ এম কেটে গেল আর জি,
তাহলে ভি সমান হচ্ছে √/μ/g। তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে সর্বোচ্চ দ্রুতির মান হবে যে ভিএম, মানে ম্যাক্সিমাম স্পিড হবে √/μ/g। এই বেগেই তুমি ম্যাক্সিমাম এই দ্রুতিতে তুমি একটা গাড়িকে, 4 চাকা গাড়িকে একটা বৃত্তাকার পথে ঘোরাতে পারবে এতটা ম্যাক্সিমাম দ্রুতিতে। এর বেশি দ্রুতি হয়ে গেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু গাড়িও কিন্তু পিছলে পড়ে যাবে, পিছলে না পড়ার শর্ত হচ্ছে এটা, পিছলে না পড়ার শর্ত হচ্ছে ভিএম সমান √/μ/g হতে হবে। এবার এটাতে গেলে তুমি যদি গাড়ি মানে বাঁকাতে পারবে না, ঠিক আছে, গাড়ি বাঁকাতে পারবে না, সেই জন্য তোমার যে ঘর্ষণ বলটাই তোমার প্রয়োজনীয় যে অভিকেন্দ্র বলে দরকার ছিল বৃত্তপথে ঘোরার জন্য, সেটাই হচ্ছে সরবরাহ করছিল। আর তার মানে হচ্ছে ভিএম সমান হচ্ছে সর্বোচ্চ দ্রুতির মান কত হবে, এটা মনে রাখবে, সর্বোচ্চ দ্রুতির মান হবে, সর্বোচ্চ দ্রুতি সেটা হচ্ছে √/μ/g। এবার ধরো অনেক সময় কি হয় যে অনেক বেগে যাওয়ার প্রয়োজন পড়ে, মানে কি তোমাকে বেগ মানে এটার মান খুব একটা বেশি হবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি অনেক বেশি হয় তখনই তুমি ভি এর মান অনেক বেশি হতে পারে, আর যদি কম হয় তো অবশ্যই বেগ তোমাকে প্রচুর কমিয়ে নিতে হবে। কিন্তু যে অনেক সময় কি হয় যে তুমি রাস্তাতে তোমাকে অনেক তাড়াতাড়ি যেতে হবে, তখন তোমাকে বেগ অনেক বাড়াতে হবে। তখন আরেকটা জিনিস করা যায় যে তখন তুমি যেহেতু গাড়িকে বাঁকাতে পারছো না, তুমি রাস্তাটাকে বাঁকিয়ে নাও। রাস্তাটা বাঁকানো মানে কি, তোমার রাস্তাটা অনুভূমিক না করে রাস্তাটাকে এইভাবে ঢালু করে দাও, তখন তুমি গাড়ি চালাও না জোরে। এবার তার মানে তখন তোমাকে আর একটা ব্যাপার চলে আসছে, কি ব্যাপার, যে তখন তোমার গাড়ি কিন্তু এইভাবে হেলে গেল। দেখো তোমার এইভাবে অনুভূমিক পথে তুমি গাড়ি হেলাতে পারছে না, যেটা সাইকেলকে তুমি হেলাতে পারবে, আনত করতে পারবে, কিন্তু গাড়িকে তুমি আনত করতে পারবে না। সেই জন্য তুমি রাস্তাকেই যদি আনত করে দাও তখন কি হবে, তখন দেখো তখন হচ্ছে এইটা হচ্ছে আর কি কাজ করছে, এই বরাবর কাজ করছে, তখন আর এমজি কাজ করছে এদিকে, তাহলে আর কিন্তু পুরোপুরি এমজিকে প্রতিমিত করতে পারছে না। তখন কিন্তু আর এর যে উপাংশ যেটা হচ্ছে ধরো এটা থিটা, তখন এই যে থিটা এই দিকে পাবো কস থিটা, আর এই দিকে পাবে সাইন থিটা, আর সাইন থিটা। এই আর সাইন থিটাকে প্রতিমিত করার কেউ নেই। এই আর সাইন থিটাকে প্রতিমিত করতে মানে এই আর সাইন থিটা যে বল, এটা কি করবে, একটা বল কাজ করবে কোন দিকে, এই যে মানে যেহেতু তোমার যে বৃত্তাকার পথ হবে, তো বৃত্তাকার পথে কি হবে যে তুমি এই দিক বরাবর একটা মানে একটা বল কাজ করছে। তো যখন একটা রাস্তা ধরো তোমার হচ্ছে এইভাবে রাস্তা, ঠিক আছে, বাঁকা রাস্তায়, তখন যদি এমন কিছু করে দাও যে রাস্তাটাকে একটু ঢালু করে দাও এই বরাবর, যে এই দিকটা উঁচু এই দিকটা ছোট এরকম, ঠিক আছে, বোঝা গেল, যে এই দিকটা এই বাইরের দিকটা উঁচু ভিতর দিকটা ছোট, তখন কি হবে তোমার বলটা কাজ করবে এই ভিতর দিকে, এই যে আর সাইন থিটা কাজ করবে এই দিকে। তুমি বৃত্তাকার পথে তো ওটাই তো চাও যে এই একটা বল কাজ করুক, যাতে এই বলটা মানে এই বলটার জন্যই ও ঘুরে যাবে, তাই না। তো এই অভিকেন্দ্র বলটা কী পাবে, এই আর সাইন থিটাই তখন হচ্ছে তোমাকে অভিকেন্দ্র বল হিসেবে কাজ করবে, অভিকেন্দ্র বলের সরবরাহ করবে। তার জন্য এই আর সাইন থিটা তুমি যেটা পেলে সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। মানে তোমার যে লম্ব প্রতিক্রিয়া, মানে রাস্তা তোমাকে একটা বাঁকা রাস্তায় বা এইভাবে মানে বাঁকিয়ে রাস্তাটাকে বাঁকিয়ে যে একটা তোমার একটা ওই গাড়ির যে লম্ব প্রতিক্রিয়া ছিল, যে গাড়ির ওপরে যে লম্ব প্রতিক্রিয়া তার একটা উপাংশ নিয়ে নেওয়া হলো, যেটা তোমাকে অভিকেন্দ্র বল হচ্ছে কাজ করছে। এবং সেটা সম্ভব হলো যে রাস্তাটাকে তোমার হচ্ছে অনুভূমিক না করে একটু বাঁকিয়ে, এই যে রাস্তাটাকে অনুভূমিকভাবে না করে বাঁকিয়ে নেওয়া হলো যাতে মানে গাড়ি ঘুরতে সুবিধা হয়, এইটাকেই বলা হয় যে ব্যাংকিং। কি বলা হয়, ব্যাংকিং, যে বৃত্তপথের ব্যাংকিং, ঠিক আছে, বৃত্তপথের ব্যাংকিং বলা হয়। যে কী করা হয়, যে তোমাকে যদি এইভাবে ঘোরাতে হয়, যে ধরো তোমাকে এইভাবে যদি রাস্তা করতে হয়, তখন অবশ্যই যে বাইরের দিকটাকে উঁচু করতে হবে, ভিতর দিকটাকে কম উঁচু করতে হবে, যাতে একটা ঢালু থাকে, এরকম ঢালু ব্যাপার থাকে, এবং পুরোটাতেই এরকম থাকবে একটা ঢালু, তবেই গাড়ি গেলে গাড়ি অটোমেটিক নিজে নিজেই কী হবে, বেঁকে যাবে, যেটা তুমি সাইকেলে তুমি অনুভূমিক পথে করতে পারছিলে, সেটা গাড়ির ক্ষেত্রে এখানে তোমাকে রাস্তাটাকে এইভাবে ব্যাংকিং করতে হবে, রাস্তাটাকে কী করতে হবে, এভাবে ঢালু করতে হবে, রাস্তার ঢাল করতে হবে, এইটাকেই বলা হয় রাস্তার বা ব্যাংকিং, রাস্তার বৃত্তপথের ব্যাংকিং। তো ব্যাংকিংটা কেন করা হয়, যাতে হচ্ছে যে বাঁকের মুখে কী হয়, যে যখন গতিশীল গাড়ি যায় তখন দুর্ঘটনা যদি না ঘটে, সেই জন্য রাস্তাকে ঢালু করে দেওয়া হয়,
বাইরের দিকটা উঁচু, ভিতর দিকটা নিচু, তারপরে কি তাহলে গাড়ি আরামসে ঘুরে যেতে পারে এবং মানে স্পিড কমানোর দরকার পড়বে না, গাড়ির স্পিড কমানোর দরকার পড়বে না এবং গাড়ি আরামসে ঘুরতে পারবে। কারণ হচ্ছে তখন যে লম্ব প্রতিক্রিয়া আর তার যে উপাংশ আর সাইন থিটা সেটা তোমাকে অভিকেন্দ্র বল সরবরাহ করবে কোন দিকে, কেন্দ্রাভিমুখে। সেই জন্য তোমাকে কী করে এই বলের জন্য ও কিন্তু এইভাবে বেঁকে যাবে। তার মানে কি আর সাইন থিটা সমান হচ্ছে তোমার হচ্ছে অভিকেন্দ্র বল, যেটা মানে এমবি স্কোয়ার বাই আর। অভিকেন্দ্র বল মানে এমবি স্কোয়ার বাই, তাহলে আর সাইন থিটা সমান এমবি স্কোয়ার বাই আর পেয়ে গেলাম। আর দেখো আর কস থিটা সমান কি পাবো, এমজি, তাহলে আর কস থিটা সমান হচ্ছে এমজি পেয়ে গেলাম। আবার তুমি যদি মানে আর সাইন থিটা বাই আর কস থিটা করো, ডিভাইড করো, তাহলে পেয়ে যাবে ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি পেয়ে গেলে। আবার তুমি একই ফর্মুলা পেয়ে গেলে ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। মানে হচ্ছে কি, মানে এই যে বৃত্তপথে তুমি বৃত্তপথের মানে তুমি অ্যাকচুয়ালি এরকমভাবে রাস্তাটাকে এইভাবে বাঁকিয়ে দিয়েছো, এই যে থিটা কোণ, তুমি গাড়িটাও কিন্তু আমি বলছিলাম না যে এই দিকে যদি আর হয় আর এই দিকে আর কস থিটা হবে, এইটা কিন্তু থিটা হবে বলে এটা আর কস থিটা হবে। কারণ তুমি যদি দেখো এই থিটা কোণ আর এই থিটা কোণ কিন্তু সমান হয়ে যাবে, এই থিটা কোণ আর এই থিটা কোণ কিন্তু সমান হয়ে যাবে। সেই জন্যই এই ট্যান থিটা বলতে এই থিটাটা কিন্তু এই বৃত্তপথের ব্যাংকিংয়ের যে কোণ সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। যদি অনুভূমিক পথে সাইকেল চালাচ্ছিলে তখন তুমি কতটা হেলছিলে সেটা বোঝাচ্ছিল ট্যান থিটা। এক্ষেত্রে থিটা বোঝাবে যে বৃত্তপথে কতটা ব্যাংকিং করা হয়েছে, কতটা অ্যাঙ্গেল ধরে মানে রাস্তার ঢাল কতটা অ্যাঙ্গেলে করা হয়েছে, সেটা হচ্ছে এই থিটা থেকে পেয়ে যাবে। তাহলে যদি তোমার ধরো বলা আছে যে ভি দেওয়া আছে আর দেওয়া আছে, তাহলে কতটা ওই বৃত্তপথে ব্যাংকিং করতে হবে ট্যান থিটা সেটা তোমাকে বার করে নিতে পারবে। এবার ধরো বলা আছে যে এই যে তুমি করেছো রাস্তাটা ঢালু করেছো এবং এই রাস্তার প্রস্থ ধরো এটা হচ্ছে এক্স, ঠিক আছে, এই পরিমাণ দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর উচ্চতা মানে বাইরের দিকটা ধরো উচ্চতা হচ্ছে এইচ। তাহলে বলো তাহলে ট্যান থিটা সমান আমরা কী লিখতে পারি, ট্যান থিটা মানে এটা একটা ত্রিভুজ, তো এটা একটা ত্রিভুজ, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে এইচ বাই এক্স লিখতে পারি। বোঝা গেল, মানে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো থিটা হচ্ছে এটা হচ্ছে এইচ, লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে এক্স, তাহলে ট্যান থিটা সমান কী লিখতে পারলাম, ট্যান থিটা সমান হচ্ছে এইচ বাই এক্স। তাহলে ভি স্কোয়ার বাই আর জি পেয়েছিলাম ট্যান থিটা, তাহলে ভি স্কোয়ার বাই আর জি পেয়েছিলাম ট্যান থিটা, ট্যান থিটা সমান এইচ বাই এক্স, তাহলে ভি স্কোয়ার সমান কত পাবো, এইচ আর জি বাই এক্স, এইচ আর জি বাই এক্স। তার মানে ভি পেয়ে গেলাম রুট ওভার এইচ আর জি বাই এক্স। এইটা হচ্ছে তোমার মানে ব্যাংকিংযুক্ত পথে গাড়ির সর্বোচ্চ দ্রুতি, ব্যাংকিংযুক্ত পথে গাড়ির সর্বোচ্চ দ্রুতি, মানে এই গতিতে তুমি আরামসে তুমি বৃত্তাকার পথে ঘুরতে পারবে। বোঝা গেল। এবার ধরো এবং এই জন্যই তোমাকে কী করে রেল লাইনের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে সমস্ত মানে পাহাড়ি রাস্তাতে সবসময় এই যে এই পরিমাণ দ্রুতি সবসময় লেখা থাকে যে সর্বোচ্চ দ্রুতি এটাই, এর বেশি যাবেন না। মানে রাস্তা যদি বাঁক থাকে না তখন এই পরিমাণ দ্রুতির যে ভ্যালু মানে কতটা ব্যাংকিং করা আছে, মানে রেল লাইনের ক্ষেত্রেও মানে রেল লাইনের একটা মানে লাইনকে উঁচু করা হয় আর একটা লাইনকে নিচু করে রাখা হয়, তাহলে পরে একটা কী পায়, একটা হাইট পায়। তাহলে সেই জন্য হচ্ছে ব্যাংকিং তৈরি করা হয় এবং সেইগুলোর জন্যই বৃত্তাকার পথে ঘুরতে পারি এবং একটা সর্বোচ্চ দ্রুতি ভি সমান হচ্ছে রুট ওভার এইচ আর জি বাই এক্স, এই পরিমাণ সর্বোচ্চ দ্রুতিতে তুমি গাড়ি চালাতে পারবে, তার বেশি হলেই গাড়ি পিছলে যাবে। এবার আরও একটা ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে যে ঘর্ষণ। তোমার হচ্ছে যখনই তুমি মানে এইভাবে তুমি যখন একটা গাড়ি চালাচ্ছ তখন অবশ্যই একটা ঘর্ষণও কাজ করবে তোমার যে এই মানে এই বরাবর রাস্তা বরাবর, তাই না, রাস্তা বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে। এবার তুমি যদি দেখো ওকে, তাহলে যখন তুমি হচ্ছে এখানে তুমি দেখতে পাও যে গাড়িটা ছিল তখন হচ্ছে যে একটা ঘর্ষণ বল এই রাস্তা বরাবর নিচের দিকে কাজ করছে। তাহলে এক্ষেত্রে আমি কী বার করে নেবো সেটা দেখো, যে পিছলে যেন না পড়ে, মানে গাড়িটা যদি সর্বোচ্চ বেগ যদি সীমাস্থ ঘর্ষণের জন্য সর্বোচ্চ বেগ যদি ভিএম হয়, এটা যদি সর্বোচ্চ দ্রুতি হয় এবং গাড়িতে মানে এইভাবে রাস্তা ছিল, এই রাস্তাকে ব্যাংকিং করা হয়েছে, এইটা হচ্ছে তোমার এইচ ছিল, এটা এক্স ছিল এবং এটা তোমার গাড়ি ছিল, গাড়ির উপরে এটা ছিল এমজি কাজ করছিল আর এই বরাবর আর কাজ করছিল, আর বা এন তুমি যাই লিখতে পারো। এই বরাবর যে এইটা যদি থিটা হয় তুমি পাবে এটাও থিটা পেয়ে যাবে, তাহলে আর কস থিটা, আর এই বরাবর কাজ করছিল আর সাইন থিটা। বোঝা গেল। আর
এবার এই বরাবর কাজ করবে, আর একটা যেটা কাজ করবে সেটা হচ্ছে এই বরাবর কাজ করছে, এফ কাজ করবে, একটা ঘর্ষণ বলও তো কাজ করবে রাস্তাতে। এই ঘর্ষণ বল তোমাকে পিছলে পড়তে দেবে না, ঠিক আছে, এই ঘর্ষণ বল তোমাকে পিছলে পড়তে দেবে না। তাহলে এই যে এফ, তাহলে এই বরাবর তুমি যদি এইটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা, যেহেতু বিপ্রতীপ কোণ। তাহলে এই বরাবর হচ্ছে এফ কস থিটা, আর এই বরাবর হবে এফ সাইন থিটা। বোঝা গেল? এবার তুমি যদি সব বল যদি ইকুয়েট করো, মানে ইকুয়াল করো, তাহলে তুমি পাবে আর কস থিটা সমান কী পেয়ে যাবে, আর কস থিটা হচ্ছে উল্লম্ব বরাবর আর কস থিটার কাজ করছে, আর নিচের দিকে কত কাজ করছে, এমজি কাজ করছে, আর কত এফ সাইন থিটা কাজ করছে, এফ সাইন থিটা। আর তুমি যদি এই বরাবর দেখো যে তোমার টোটাল অভিকেন্দ্র বল কত হবে, টোটাল অভিকেন্দ্র বল মানে হচ্ছে তোমার হচ্ছে তুমি যদি তাহলে ম্যাক্সিমাম সর্বোচ্চ যদি যে ভিএম হয় তাহলে অভিকেন্দ্র বল কত হবে, এম ভিএম স্কোয়ার বাই আর। এইটা হচ্ছে টোটাল কত হবে, আর সাইন থিটা প্লাস এফ কস থিটা। তাহলে আর সাইন থিটা প্লাস এফ কস থিটা। বোঝা গেল? এবার এফ মানে কি, এফ মানে তো হচ্ছে মিউ এন বা মিউ আর, এক্ষেত্রে মিউ আর লিখতে পারো। তাহলে এফ সমান হচ্ছে মিউ আর বা মিউ এন। আমি এক্ষেত্রে ঠিক আছে আরই লিখছি এনের জায়গায়। তাহলে আর সাইন থিটা প্লাস হচ্ছে এফের জায়গায় মিউ আর লিখলাম, ঠিক আছে, মিউ আর কস থিটা। তাহলে এক্ষেত্রে তাহলে আমি এটা পেয়ে গেলাম। এবার দেখো তাহলে আর এক্ষেত্রে আমি কি কি করতে পারি সেটা হচ্ছে যে এক্ষেত্রে এখানে আর কস থিটাকেও লিখতে পারি যে আর কস থিটা সমান হচ্ছে এম জি প্লাস এফ হচ্ছে মিউ আর সাইন থিটা পেলাম। এবার এই দুটো থেকে আমি কি করব না এক্ষেত্রে করব কি যে আর সাইন থিটা প্লাস মিউ আর কস থিটা সমান হচ্ছে এম বি স্কোয়ার বাই আর, এটা পেলাম। তাহলে এটা লিখছি আর সাইন থিটা প্লাস মিউ আর কস থিটা সমান হচ্ছে এম ভিএম স্কোয়ার বাই আর, এটা পেয়েছি। আর তার সাথে পেয়েছি হচ্ছে এক্ষেত্রে যদি আমি আর কমন নিই তাহলে পাবো সাইন থিটা প্লাস মিউ কস থিটা সমান হচ্ছে এম ভিএম স্কোয়ার বাই আর, এটা পেলাম। আর আরেকটা যেটা ছিল যে আর কস থিটা সমান এম জি প্লাস, এটা এখান থেকে আমি লিখতে পারি যে তোমাকে আরটা একদিকে রাখতে হবে, তো আমি এম জিটাকে একদিকে রাখছি, আর যেহেতু এদিকে আছে তাহলে এটাকে নিয়ে আসছি, তাহলে আর কমন নিয়ে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা সমান আমি লিখতে পারি এম জি। তাহলে পেয়ে গেলাম আর কস থিটা মাইনাস মিউ সাইন থিটা সমান হচ্ছে এম জি পেলাম। এবার আমি কি করব, এবার আমি ডিভাইড করে দেবো এটা বাই এটা। তাহলে আমি পেয়ে যাবো কি ভিএম স্কোয়ার বাই আর জি সমান হচ্ছে, এটা যদি 1 বলি এটাকে 2 করি তাহলে 1:2 যদি করি, এটা যদি করি তাহলে পাবো ভিএম স্কোয়ার বাই আর জি সমান হচ্ছে সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। তার মানে হচ্ছে এখান থেকে সাইন থিটা, তাহলে কস থিটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে পাবো হচ্ছে সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা প্লাস মিউ বাই এটা হচ্ছে 1 মাইনাস মিউ ট্যান থিটা। তাহলে ভিএম এর ম্যাক্সিমাম মান কত, তাহলে ভিএম সমান লিখতে পারি আর জি, আর এটা স্কোয়ার ছিল তাহলে স্কোয়ারটাকে এদিকে আনবো হাফ, আর এটা চলে আসবে ট্যান থিটা প্লাস মিউ বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা, এটা হচ্ছে হাফ। এবার যদি ধরো রাস্তার যদি মানে যত থিটা যদি জিরো হয়ে যায়, থিটা যদি জিরো হয়ে যায় মানে ব্যাংকিং না থাকে, তাহলে ভিএম সমান কত হবে, ভিএম সমান হচ্ছে থিটা হচ্ছে জিরো, তাহলে ট্যান থিটা জিরো মানে মিউ বাই 1 মানে মিউ, তাহলে মিউ আর জি রুট ওভার মিউ আর জি পেয়ে যাবে। এটা তুমি দেখেছিলে যে যখন রাস্তায় ব্যাংকিং থাকছে না তখন সর্বোচ্চ দ্রুতি এটা, আর যখন ব্যাংকিং থাকছে তখন সর্বোচ্চ দ্রুতি এটা। বোঝা গেল? এই হচ্ছে গাড়ির ক্ষেত্রে তোমাকে পিছলে না যাওয়ার শর্ত। পিছলে না যাওয়ার শর্ততে অবশ্যই তোমাকে ঘর্ষণটাও আনতে হবে, ঠিক আছে। আর এমনিতে যদি বলে যে ঘর্ষণ না থাকলে, ঘর্ষণ না ধরে যদি সর্বোচ্চ দ্রুতি, তাহলে হচ্ছে ভি সমান হচ্ছে রুট ওভার এইচ আর জি বাই এক্স। বা বৃত্তপথের ব্যাংকিং কত করতে হবে সেটা হবে ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, এটা মনে রাখবে। আর দুটো জিনিস মনে রাখবে যে দুটো বল কাজ করে, একটা হচ্ছে ঘর্ষণ বল কাজ করে, আর একটা হচ্ছে তুমি যখন বৃত্তপথের ব্যাংকিং করছো তোমার যে রাস্তা তোমার ওই গাড়ির ওপর যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেই প্রতিক্রিয়া বলের একটা উপাংশ যেটা হচ্ছে অনুভূমিক বরাবর এইভাবে কাজ করে, যে যেদিকে ঢালু আছে সেই বরাবর কাজ করে,
সেই জন্য এইটাই তোমাকে হচ্ছে অভিকেন্দ্র বল সাহায্য করে। তাহলে দুটো বল দেয়, একটা হচ্ছে ঘর্ষণ বল আর একটা হচ্ছে ওই প্রতিক্রিয়া বলের রূপাংশ। এবং যদি ঘর্ষণটা আমি না ধরি, শুধুমাত্র প্রতিক্রিয়া বল যদি ধরি, তাহলে তুমি পাবে ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। সেখান থেকে তুমি বৃত্তপথের কতটা ব্যাংকিং করতে হবে সেটা পেয়ে যাবে। এবং সেখান থেকে তুমি যদি এইচ দেওয়া আছে, এক্স দেওয়া আছে, মানে রাস্তার প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, তাহলে সেখান থেকে তুমি সর্বোচ্চ দ্রুতি বার করতে পারো। আর হচ্ছে যখন তুমি বলবে যে পিছলে পড়বে না, তখন তোমাকে ঘর্ষণ আনতে হবে। ঘর্ষণ ধরে যদি করো তাহলে সর্বোচ্চ দ্রুতি হবে এইটা। এবং যদি তাহলে ব্যাংকিং না থাকলে হচ্ছে রুট ওভার মিউ আর জি হয়, আর ব্যাংকিং থাকলে হয় এটা। এই হচ্ছে তোমার হচ্ছে ওকে বৃত্তাকার পথে ট্রেনের বা গাড়ির গতি। এবার একটা অঙ্ক করে নেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে ধরো কোনো একটা পাহাড়ি রাস্তার প্রস্থ হচ্ছে 10 মিটার, মানে রাস্তার প্রস্থ হচ্ছে ধরো 10 মিটার, ঠিক আছে, মানে এক্স হচ্ছে 10 মিটার দেওয়া আছে। এবার বলছে কোনো একটি অংশের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার। এবার হচ্ছে বক্র আছে রাস্তাটা, ঠিক আছে, তো তার ব্যাসার্ধ হচ্ছে আর হচ্ছে 100 মিটার। যদি রাস্তাটা অনুভূমিক থাকে, অর্থাৎ কোনো ব্যাংকিং যদি না করা থাকে এবং ভূমির সঙ্গে চাকার স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.1 হয়, মানে মিউ যদি 0.1 হয় আর কোনো ব্যাংকিং করা না থাকে, মানে থিটা যদি 0 হয়, তাহলে বলো যে কোনো গাড়ি সর্বোচ্চ কত বেগে ওই রাস্তা দিয়ে যেতে পারবে। না, যেটা আমি আগে করেছি, যদি এরকমভাবে রাস্তা বাঁকানো থাকে এবং তুমি যদি সোজাই যাচ্ছ, রাস্তার কোনো বাঁকানো নেই, তখন কি হয় যে তোমার যে ঘর্ষণ যে বলটা সেটাই হচ্ছে অভিকেন্দ্র বল। কারণ তুমি তোমার উপর প্রতিক্রিয়া বল বা গাড়ির উপর প্রতিক্রিয়া বল সর্বদা উপর দিকে থাকবে। সেটা যদি এনে যদি ধরি, তাহলে এন তোমার হচ্ছে এমজিকে প্রতমিত করে দেবে। তখন এনের কোনো উপাংশ থাকবে না যে অভিকেন্দ্র বল দেওয়ার জন্য। সেক্ষেত্রে শুধুমাত্র ঘর্ষণ বলই অভিকেন্দ্র বল দেবে। তখন এফ সমান হচ্ছে এমবি স্কোয়ার বাই আর তোমাকে করতে হবে। আর এফ সমান যেন মিউ এমজি, তাহলে মিউ এমজি সমান হচ্ছে এমবি স্কোয়ার বাই আর। সেখান থেকে পেলে তুমি হচ্ছে কী চেয়েছে, ভি চেয়েছে, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে মিউ আর জি পেলে, তাহলে ভি সমান হচ্ছে রুট ওভার মিউ আর জি। এই পরিমাণ বেগে তুমি যেতে পারবে। তাহলে সর্বোচ্চ যদি ব্যাংকিং না থাকে তাহলে গাড়ির সর্বোচ্চ বেগ কত হবে, এত। এবার দেখো মিউ দেওয়া আছে 0.1, তাহলে রুট ওভার 0.1, আর দেওয়া আছে 100 মিটার, আর জি দেওয়া ধরতে বলেছে 10। তাহলে এটা যদি ধরো তাহলে ভি সমান তুমি পাবে, দেখো রুট ওভার পয়েন্ট, এটা তোমার রুট 100, মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। মানে এই যদি রাস্তায় কোনো ব্যাংকিং না থাকে, তোমার গাড়িতে সর্বোচ্চ বেগ হবে এটাই। তাহলে ব্যাংকিংহীন গাড়িতে বৃত্তপথে গাড়ির ঘোরার জন্য কত বেগে যেতে পারো, তুমি ম্যাক্সিমাম বেগে যেতে পারো 10 মিটার পার সেকেন্ড। এবার যদি বলছে যে যদি ধরো ঘর্ষণ না থাকে, তবে ওই রাস্তার দুধারের উচ্চতার পার্থক্য কত হওয়া উচিত যাতে ওই বেগে গাড়ি চললেও গাড়িটি পিছলে না যায়। এবার ধরো ঘর্ষণ নেই, তুমি রাস্তাটাকে বাঁকিয়ে নিচ্ছ, মানে রাস্তাটা এইভাবে বেঁকে গেছে কিন্তু ঘর্ষণ নেই, তখন সেক্ষেত্রে তোমার কী করতে হবে, সেক্ষেত্রে তোমার যে এটা যদি গাড়ি হয় তাহলে অবশ্যই যে তোমার গাড়ির ওপর প্রতিক্রিয়া বল আর যদি ধরো, বা আমি এন ধরছি, ঠিক আছে, এন ধরছি, তাহলে আর এটা ধরো থিটা করলাম, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে কত, তাহলে গাড়ির মানে একদিকের উচ্চতা যদি এইচ হয় আর এটা হচ্ছে রাস্তার প্রস্থ হচ্ছে এক্স, তাহলে ট্যান থিটা সমান এইচ বাই এক্স আমরা পেয়েছি। আর যখন এটা একটা ব্যাংকিং করা হচ্ছে তখন গাড়ির প্রতিক্রিয়া বলের একটা উপাংশ তোমার এই বরাবর থাকছে, সেটা আমরা বলেছিলাম এন সাইন থিটা, আর এই বরাবর থাকছে এন কস থিটা। এই এন কস থিটা আর এমজি কী হবে, সমান হয়ে যাবে। তাহলে এন কস থিটা সমান হচ্ছে এমজি, আর এন সাইন থিটায় সমান হচ্ছে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল দেবে, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এক্ষেত্রে পেলাম ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, আর ট্যান থিটা সমান আবার এইচ বাই এক্স, তাহলে এইচ বাই এক্স, তাহলে ভি স্কোয়ার বাই আর জি সমান হচ্ছে এইচ বাই এক্স, তাহলে ভি সমান হচ্ছে রুট ওভার এইচ আর জি বাই এক্স। এবার কী কী দেওয়া আছে, এইচ তোমাকে বলেছে যে যদি ঘর্ষণ না থাকে তবে ওই রাস্তার দুধারের উচ্চতার পার্থক্য কত হওয়া উচিত, মানে উচ্চতা চেয়েছে কত হওয়া উচিত যাতে ওই বেগে, মানে যে আগে যে বেগ পেয়েছি সেই বেগে গাড়ি চললে গাড়িটি পিছলে না যায়। মানে গাড়ির বেগ দেওয়া, তাহলে বেগ হচ্ছে ওই 10 মিটার পার সেকেন্ড, মানে ব্যাংকিং না থাকলে সর্বোচ্চ দ্রুতি ছিল 10 মিটার পার সেকেন্ড, তখন ঘর্ষণ ছিল। এবার ঘর্ষণ নেই কিন্তু এই বেগে যেতে হবে, সেই জন্য তোমাকে রাস্তার ব্যাংকিং করতে হবে। তার জন্য ভি সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমান হচ্ছে রুট ওভার এইচ চেয়েছে, আর দেওয়া আছে কত 100, জি দেওয়া আছে 10, এক্স তোমার দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে, গাড়ির রাস্তার প্রস্থ দিয়েছে 10 মিটার, তাহলে তুমি বসিয়ে দাও, এটা সমান 10, তো 10 10 কেটে গেল, তাহলে রুট ওভার
মানে এটা পেয়ে গেলে তাহলে √100h সমান হচ্ছে 10। তাহলে এক্ষেত্রে পেয়ে গেলে দেখো তুমি পাবে তোমার হচ্ছে 100 যদি রুট বার করো তাহলে তুমি পেয়ে যাবে 10। 10√h সমান হচ্ছে 10, মানে 10 কেটে গেলে √h সমান হচ্ছে 1 পেয়ে গেলে। তার মানে হচ্ছে তোমার কী হলো, h সমান হচ্ছে 1। তাহলে 1 মিটার, তাহলে উচ্চতা কত হবে 1 মিটার, মানে রাস্তা দুটোর মানে একদিকের সাপেক্ষে অন্য দিকের উচ্চতা কত হতে হবে 1 মিটার করতে হবে। মানে রাস্তাতে ব্যাংকিং করলেই তবে তুমি ওই বেগে তুমি ঘুরতে পারো, মানে ঘর্ষণ না থাকলেও, কারণ হচ্ছে প্রতিক্রিয়া বল তোমাকে ওই অভিকেন্দ্র বল দেবে। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই। তুমি পুরো অভিকেন্দ্র বল সম্পর্কে আলোচনা করা হলো এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে অঙ্কগুলো করবে। এক্ষেত্রে কয়েকটা ফর্মুলা আছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে, এবং কখন কোন ক্ষেত্রে ঘর্ষণ ধরবে, কোন ক্ষেত্রে ঘর্ষণ ধরবে না, কখন তোমার ব্যাংকিংয়ের জন্য তোমার প্রতিক্রিয়া বলটা কাজে চলে আসবে অভিকেন্দ্র বল, সেগুলো তোমাকে দেখতে হবে। ঠিক আছে? এবং পরীক্ষা হলে বিভিন্ন রকমের কোশ্চেন এখান থেকে দেয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবু যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারো, বা যারা গ্রুপে আছো তারা মেসেজ করতে পারো। ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা দেখব যে অপকেন্দ্র বল কী জিনিস এবং অপকেন্দ্র বলের কিছু দৃষ্টান্ত আমরা দেখে নেব, তাহলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।